যুক্তরাষ্ট্রকে সবাইকে বিশ্বাস করাতে চায় ইরান একা, কিন্তু এই পৃথিবীতে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলায়। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের একটি টুইট আছড়ে পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কার্লসন স্পষ্ট করে দিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির দোহাই দিয়ে মার্কিনীরা যে যুদ্ধের দামামা বাজাচ্ছে তা কেবল মিথ্যাচার। মার্ক লেভিনের মতো মানুষেরা পারমাণবিক বিস্তার বন্ধ করার ভান করে ইরানের সঙ্গে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। কার্লসন তার এক্স অ্যাকাউন্টে লিখলেন, আসলে ইরান বোমা তৈরির কাছাকাছি পৌঁছেছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যারা অন্য কথা বলে তারা হয় অজ্ঞ নয় অসৎ। তার অভিযোগের তীর সরাসরি ওয়াশিংটনের তথাকথিত যুদ্ধবাজ নেতাদের দিকে। তিনি দাবি করলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না কারণ তারা জানে যদি বানাতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করে দেবে, আর ইরান এতটা বোকা নয় যে নিজেদের ধ্বংস ডেকে আনবে। কিন্তু তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কার্লসনের মতে আসল উদ্দেশ্য ভিন্ন। আসল লক্ষ্য হলো শাসন ব্যবস্থা পরিবর্তন। তিনি জোর দিয়ে বললেন, তরুণ আমেরিকানদের আবারও মধ্যপ্রাচ্যে ঠেলে দেওয়া হচ্ছে আরেকটি সরকার উৎখাত করার জন্য। কিন্তু আমেরিকা বিদেশি নেতাদের উৎখাত করে যতবার সফল হয়েছে তার চেয়ে বেশিবার বিপর্যয় ডেকে এনেছে। তিনি বললেন, আমেরিকানদের কাছে শাসন ব্যবস্থা পরিবর্তন এখন বিপর্যয়ের সমার্থক। তাই আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তারা ইরান বোমা বানাচ্ছে, এই মিথ্যা ভীতি ছড়াচ্ছে। তারা বলবে ইরানের মতো দেশ কখনোই বোমা রাখতে পারে না। তারা লস অ্যাঞ্জেলসে পারমাণবিক হামলা চালাবে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কার্লসনের কণ্ঠস্বরে তীব্র শ্লেষ। কার্লসন থামলেন না। তিনি আমেরিকার জন্য একটি ভয়াবহ চিত্র তুলে ধরলেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর অস্ত্রাগার রয়েছে। তিনি সতর্ক করলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, আমেরিকার মিত্র দেশগুলো এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রাখা হয়েছে। কার্লসন আরও বললেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহে হাজার হাজার আমেরিকান নিহত হতে পারে। আমাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে, কারণ তেলের দাম আকাশচুম্বী হবে। তিনি কল্পনা করে বললেন, $30 পেট্রোলের প্রভাব বিবেচনা করুন। কিন্তু সম্ভাব্য যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে কি হবে? যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ আরও খারাপ হতে পারে। কার্লসন বললেন, ইরান ইরাক বা লিবিয়া নয়, এমনকি উত্তর কোরিয়াও নয়। ইরানের শক্তিশালী মিত্র রয়েছে। তিনি মনে করিয়ে দিলেন, ইরান এখন ব্রিক্স জোটের অংশ, যা বিশ্বের অধিকাংশ ভূমি, জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। রাশিয়ার সঙ্গে ইরানের ব্যাপক সামরিক সম্পর্ক রয়েছে। তারা তাদের বেশিরভাগ তেল চীনে বিক্রি করে। ইরান একা নয়। এইখানে কার্লসনের সতর্কবাণী সর্বোচ্চ শিখরে পৌঁছায়। ইরানের উপর আক্রমণ খুব সহজেই বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে, আর যুক্তরাষ্ট্র হেরে যাবে। ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও কার্লসন যুদ্ধ সমর্থকদের তীব্র সমালোচনা করলেন। আন্তর্জাতিক মঞ্চে যখন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোণঠাসা, ঠিক তখনই পর্দার আড়াল থেকে উঠে এলো এক জোরালো কণ্ঠস্বর। বিশ্বজুড়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আর নিষেধাজ্ঞার কালো মেঘ, তখন রাশিয়া সরাসরি তেহরানের পক্ষে দাঁড়ালো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানালেন, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এই খবরটি নিশ্চিত করে। এ যেন কোনো থ্রিলার সিনেমার মোড় ঘোরানো মুহূর্ত। পেসকভ বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত। তিনি আরও যোগ করেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি ইরান সহ সব দেশের এই অধিকার থাকা উচিত। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। রাশিয়া ইরানের সরকারি বিবৃতির ওপর আস্থা রাখছে, যেখানে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। পেসকভ বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা রাখে না। তাদের এই অবস্থানকেই আমরা গ্রহণ করি।
কিন্তু পশ্চিমাদের প্রশ্ন, এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কতটা নিশ্চিত করবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে না? এদিকে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটেও নতুন কিছু তথ্য সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দম্ভ করে বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, চলতি বছরের 30 মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এই খবরটা যেন কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের আগে আসা অপ্রত্যাশিত তথ্য। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে অনুষ্ঠিত হয় 5ম দফা আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত নয়। ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরও 1 বা 2 রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করছে এবং পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমের পথ খুলে দিতে পারে। শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে রাশিয়ার সরাসরি সমর্থন ইরানের জন্য যেমন কৌশলগত সুবিধা তৈরি করেছে, তেমনি এটি ভবিষ্যতের আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক হতে পারে। কিন্তু এই গল্পের শেষ কোথায়? একদিকে যখন রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সীমিত সমৃদ্ধির প্রস্তাব দিচ্ছে। ইরান কি শেষ পর্যন্ত তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে? ইরান মার্কিন টানাপোড়েন, কাঁপছে আরব দেশ, ট্রাম্পের ডাবল ট্রাবল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা। একদিকে ইসরায়েল মুখিয়ে আছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে 3 গুরুত্বপূর্ণ আরব দেশ, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের একটাই দাবি, ইরানে হামলা নয়। কিন্তু কেন এই 3 দেশ ইরানের পক্ষে ব্যাট করছে? উত্তরটা কিন্তু মোটেও ইরানকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে। কাঁচের ঘরে মার্কিন সেনা, কেন এত ভয়? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন, তখন এই 3 দেশের নেতারা তাকে স্পষ্ট বার্তা দেন। তারা অনুরোধ করেন যুক্তরাষ্ট্র যেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালায়। এর কারণ হলো, এই 3 দেশেই আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা আক্রমণ হিসেবে এই দেশগুলোতে হামলা চালাতে পারে। ইরানের সামরিক বাহিনী কিন্তু বসে নেই। তারা সোজা সাপটা হুমকি দিয়েছে, মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাঁচের ঘরে বসে আছে। আর কাঁচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে, যদি তাদের দেশ থেকে মার্কিন সেনারা ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায়, তাহলে তেহরান সেই সব দেশে পাল্টা হামলা চালাবে। অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সবাই ট্রাম্পের কাছে একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভয়, ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা হলে এই দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা সরাসরি ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে। গোপন কূটনৈতিক চাল, কে কাকে বাঁচাচ্ছে? এই জটিল পরিস্থিতিতে সৌদি আরবের একটি পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। 2 দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক উদ্যোগ। প্রিন্স খালিদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয়। এই ঘটনা থেকে বোঝা যায়, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি নিজেদের মতো করেও উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তারা চায় না এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত শুরু হোক, যার সরাসরি প্রভাব তাদের উপর পড়বে। যদিও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে বারণ করছে, কিন্তু ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েলি ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে বেশ আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। বিশ্ব এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি দেখছে, কিন্তু পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক শক্তিশালী জোট। এই জোট মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য বদলে দিতে চলেছে। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলের হামলার হুমকি সত্ত্বেও ইরান ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পেছনে মূল শক্তি হল বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চলা রুশ ইরান বন্ধুত্বে বেশ চাপে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসন আর তেল আবিবের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরান ও রাশিয়া মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী একটি বলয় তৈরি করল? ইরান আর রাশিয়ার সামরিক সম্পর্ক আমরা যা ভাবি তার চেয়েও অনেক গভীর। গত ১০ বছরে মস্কো আর তেহরান মিলে এক শক্তিশালী সামরিক জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০১৬ সালে রাশিয়া ইরানকে আধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েলি সহ শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখোই Su-35 ইরানের সামরিক বাহিনীর হাতে এসেছে, যা ঘণ্টায় ৩৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধ বিমান। তবে ইরান যে শুধু রাশিয়ার কাছ থেকে একতরফা সুবিধা নিচ্ছে তা নয়। প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বহরে যুক্ত হয়েছে। দামে কম হলেও এই ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালানো যায়। ইরান রাশিয়ার সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে সিরিয়ায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতে তেহরান আর মস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়া আকাশ প্রতিরক্ষায় আসাদ সরকারকে সর্বোচ্চ সাহায্য করেছে, আর ইরান গোয়েন্দা তথ্য সরবরাহ ও স্থল সেনা দিয়ে দামেস্কের পাশে ছিল। সিরিয়ার মাটিতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু সামরিকভাবে ইরান রাশিয়াকে শক্তিশালী করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই বার্তাও দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এই দুই দেশ একজোট। অর্থনৈতিক সম্পর্ক, ডলারের সাম্রাজ্যের বিকল্প পথ। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়া আর ইরান বিপর্যস্ত, তখন তারা একে অপরকে সাহায্য করছে টিকে থাকার জন্য। মার্কিন ডলারকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা রুবল ও রিয়াল দিয়ে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ইরানের রেলপথ, তেল শোধনাগার এবং বিদ্যুৎ গ্রিডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দেশটির বেসামরিক পারমাণবিক স্বপ্নকে মস্কো সমর্থন করে চলেছে। কেন এই জোট গোপন, রহস্যের আড়ালে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কেন রাশিয়া ও ইরানের এই জোট সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? বিশ্লেষকদের মতে আজকের এই বহুমেরুর বিশ্বে জোট আর প্রকাশ্যে ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী নিজেদের বিচ্ছিন্নতা এড়াতেও এমন কৌশল গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল একটি জোট নয়, এটি একটি ফ্রন্ট, যা পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ। এই গোপন জোট কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে, নাকি এটি আরো বড় কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে? আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল। বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আসা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত?
গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল 2টি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবাই বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনা স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামরিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়। তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি।
সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থল বাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরে। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁক তাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল।
যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আল-বোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়। ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে।
ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300 এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মানদেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়।